আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন আব্দুর রশিদ নামের একজন ভদ্রলোক। আজ কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন আব্দুর রশিদ। আমার নাম আব্দুর রশিদ। জন্মসূত্রে বাংলাদেশে হলেও এখন আমেরিকার বাসিন্দা। প্রায় 40 বছর আগে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম, আর তারপর এখানেই থেকে গেলাম। ঠিক 40 বছর আগের কথা। নিউ ইয়র্ক শহর আসার পর আমি এখানকারই একজন মানুষ হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছি। এই দীর্ঘ সময়ে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, অনেক বন্ধু জুড়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখিয়েছি। আমি এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য। সেই সময়ের একটি ঘটনা আজও আমার মনে এতটাই স্পষ্টভাবে গেঁথে আছে যে ভাবলেই মাথা ঘুরে যায়। আমি ভূত চটকমের ঘটনাগুলো নিয়মিত শুনি, তাই আমার মনে হলো এই ঘটনাটা শেয়ার করা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত। তাদের মধ্যে একজন ছিল সালমান, যে সৌদি আরব থেকে এসেছিল। ওর পূর্বপুরুষেরা আফগানিস্তানের বাসিন্দা। পরে ওর বাবা আফগানিস্তান থেকে হিজরত করে সৌদি আরবে চলে আসেন। সালমান আমার বয়সী ছিল। আমরা কয়েকজন ছেলে মিলে একটা গ্রুপ ছিলাম। আমরা পড়াশোনার পাশাপাশি কাজও করতাম, আর বেশিরভাগ সময়ই একসঙ্গে কাটাতাম। সালমানদের অ্যাপার্টমেন্টটা আমাদের বন্ধুদের অ্যাপার্টমেন্টের খুব কাছেই ছিল। ওর সঙ্গে মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয়ে বা পথে ঘাটে দেখা হলে সালাম বিনিময় হতো। ও খুব ধনী পরিবারের ছেলে ছিল। আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম ও তখন নিজের গাড়িতে ঘুরে বেড়াতো। ওর শুধু একটাই গাড়ি ছিল না, বেশ কয়েকটি গাড়ি ছিল, যেগুলোর নামও আমরা জানতাম না। ও এতটাই ভালো পোশাক আর দামি ঘড়ি পরতো যে পাশ দিয়ে হেঁটে গেলে ওর দামি পারফিউমের সুবাস আমাদের মুগ্ধ করে দিত। আমরা বাকিরা আমাদের দেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছিলাম এবং কাজ করে নিজেদের খরচ চালাতাম, তাই আমাদের পক্ষে ওর মতো দামি জিনিসপত্র কেনা অসম্ভব ছিল। বিশ্ববিদ্যালয়ে ওর চালচলন আর জীবনযাত্রার চাকচিক্যের আড়ালে ও যেন কিছুটা ক্লান্ত বা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিছুদিনের মধ্যেই ও আমাদের সঙ্গে মিশতে শুরু করলো। প্রায় যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা বা তর্কে মাপতাম, ও আমাদের সামনে এসে বসত এবং আলোচনায় অংশ নিত। ওর জ্ঞান ছিল অসাধারণ। ও খুবই ধৈর্যশীল একটি ছেলে ছিল। মাঝে মাঝেই ও আমাদের ওর বাপ দাদার বীরত্বের গল্প শোনাত। ওর দাদা কোনো এক যুদ্ধবাজ গোষ্ঠীর সর্দার ছিলেন এবং জীবনের একটা বড় অংশ পাহাড় আর জঙ্গলে কাটিয়েছেন। আমি ধীরে ধীরে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুব ভালো বন্ধু হয়ে উঠলাম। ওর কথায় যেন জাদু ছিল। আমি ওর শোনানো নানান বিষয়ের নানান গল্পগুলো খুব পছন্দ করতাম। ওর কথা বলার ভঙ্গিটাও ছিল দারুণ। ও এমন ভাবে কথা বলতো যে আমরা সবাই ওর কথায় মগ্ন হয়ে যেতাম। অন্তত আমি সেই মুহূর্তে ওর গল্পে পুরোপুরি ডুবে যেতাম। আমরা 4 বন্ধু যখনই ওর কথা আলোচনা করতাম, ও হঠাৎ করেই আমাদের সামনে এসে হাজির হতো। আমরা মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম, আমরা যে তোর কথা বলছি সেটা তুই বুঝলি কি করে সালমান? তুই ঠিক যেন কোনো প্রেমিকার মতো আমাদের সামনে এসে হাজির হোস। কাহিনী কি? জানিয়ে রাখি যে আমরা 4 বন্ধু একটাই অ্যাপার্টমেন্টে থাকতাম, আর ও আমাদের 2-1টা অ্যাপার্টমেন্ট পরেই থাকতো। আমরা প্রায়ই সপ্তাহান্তে ওকে ডাকতাম, কখনো বারবিকিউ পার্টিতে, কখনো একসঙ্গে সিনেমা দেখার জন্য। কিন্তু ও কখনো আমাদের ওর অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য ইনভাইট করেনি। আমরা ভাবতাম এর কারণটা কি? মানুষ তো সৌজন্যের খাতিরে হলেও ইনভাইট করে, অথচ আমাদের অ্যাপার্টমেন্টে প্রায় প্রতি সপ্তাহেই ওকে পাওয়া যেত। এমন নয় যে আমরা ওর আশাটা খুব অপছন্দ করতাম, বরং আমরা নিজেরাই ওকে আমন্ত্রণ জানাতাম। আমরা একসঙ্গে খুব ভালো সময়ও কাটাতাম। কিন্তু মাঝে মাঝে ও কথা বলতে বলতে হঠাৎ থেমে যেত এবং তারপর একদম চুপ হয়ে যেত। আমি 2-3 বার বিষয়টি লক্ষ্য করেছি। একদিন ওকে জিজ্ঞেস করলাম, কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যাস কেন?
পুরো কথাটা তো শেষ করবি। ও বলল, আসলে তাড়াহুড়ায় এমনটা হয়, মাঝে মাঝে মুখ ফসকে এমন কথা বেরিয়ে যায় যা হয়তো বলা উচিত ছিল না। এই বলে সে ব্যাপারটা ঠাট্টা করে উড়িয়ে দেয়। ওর সবসময় চেষ্টা থাকতো যে যখনই আমরা একসঙ্গে থাকবো সব খরচ ও একাই বহন করবে। যেমন আমরা হোটেলে খেতে গেলে ও আগেই বিল দিয়ে রাখতো। আমরা খুব অবাক হতাম, কারণ বিল তো খাওয়ার পরে আসার কথা, সেটা আগে থেকে কিভাবে দেওয়া সম্ভব। ও যেভাবে বিল পরিশোধ করত সেটা আমাদের একদমই ভালো লাগতো না। ও সবসময় বলতো, ঠিক আছে, পরের বার তোরাই দিস। কিন্তু পরের বারটাও একই ঘটনা ঘটত। আমরা যখন মার্কেটে যেতাম তখনও বিল দেওয়ার সময় বুঝতে পারতাম যে আমাদের বিল আগেই পরিশোধ করা হয়ে গেছে। আমরা অবাক হয়ে ওর দিকে তাকালে ও শুধু কান ঝাঁকাতো। আমরা ওকে বললাম, দেখ ভাই, এভাবে চললে আমরা তোর সাথে কোথাও যাব না। তোর কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মানে এই নয় যে তুই আমাদের আত্মসম্মানকে ছোট করবি। আলহামদুলিল্লাহ, আমাদের নিজেদের সৎ উপার্জন আছে, আমরা সবাই খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের বাপ দাদার এত ধন সম্পদ নেই যে আমরা এইভাবে উড়িয়ে বেড়াতে পারি। তুই যদি নিজে পরিশ্রম করতে তাহলে বুঝতে যে টাকা কিভাবে উপার্জন করতে হয়। এই কথা শুনেও বলতো, আমার পরিশ্রম তোদের পরিশ্রমের থেকে আলাদা। তোরা টাকা খরচ করলে তোদের টাকা কমবে, আর আমি যদি খরচ না করি তবেই আমার টাকা কমবে। তাই আমি যা করছি আমাকে করতে দে। আমরা তখন ওর কথার অর্থ কিছুই বুঝতাম না, তবু আমাদের 5 জনের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের মধ্যে কোনো সমস্যা হলেই, আনন্দের কোনো উপলক্ষ এলেই আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতাম। এভাবেই দিনগুলো চলছিল। আমাদের আসাদ নামের একজন বন্ধু ছিল। সে সবসময় বলতো, আজ আমরা বন্ধু, কিন্তু কাল পরিস্থিতি হয়তো এমন নাও থাকতে পারে, তাই তোরা ওর খরচ করা টাকাগুলো জমিয়ে রাখ। যখন ওর মন বলবে বা ফেরত চাইবে তখন ফেরত দিয়ে দিস। এভাবে আমরা কারো কাছে ঋণী থাকবো না। আর আমরা সবাই আসাদের কথা মতো কাজটা করতে শুরু করলাম। একদিনও আমাদের সঙ্গে বসেছিল। সেদিন আমরা একটা হরর মুভি দেখার পরিকল্পনা করছিলাম। ও যখন জানতে পারলো যে আমরা হরর মুভি দেখব, তখন ওর আচরণটা অদ্ভুত হয়ে গেল। ও বলল, না, হরর ফিল্ম দেখা চলবে না। সে সময় একটা খুব জনপ্রিয় হরর ফিল্ম মুক্তি পেয়েছিল। আমরা সবাই মিলে সেটা দেখতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওর কথা মেনে নিতে হলো। আমাদের মনে হচ্ছিল ও এমন একটা ভান করছিল যেন সিনেমা শুরু হওয়ার আগেই উঠে চলে যেতে পারে। আমাদের মধ্যে কয়েকজন বন্ধুকে ঠাট্টা করে বলেছিল, তুই ভীতু নাকি, একটা সিনেমা দেখে ভয় পেয়ে যাস। যাই হোক, শেষ পর্যন্ত ও আমাদের সঙ্গেই বসে গেল। সিনেমা যখন ক্লাইম্যাক্সে পৌঁছালো, সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল, কিন্তু আমার চোখ বারবার সালমানের দিকে যাচ্ছিল। ও কখনো মুখ ঝাঁকাচ্ছিল, কখনো অন্যদিকে তাকাচ্ছিল। ওর নজর টিভির দিকে ছিল না, কিন্তু ওর ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল খুব অস্থির। মনে হচ্ছিল ওর ভেতরে কিছু একটা ফেটে পড়বে। হঠাৎ করে ও কাঁপতে শুরু করলো, আর মাথাটা হাঁটুর মধ্যে গুঁজে দিল। আমি অন্য বন্ধুদের দিকে তাকালাম। সবাই সালমানকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন অনেকে মিলে দরজায় হামলা চালাচ্ছে। এই ধাক্কা ধাক্কি এতটাই সারপ্রাইজিংলি শুরু হয়েছিল যে আমরা সবাই ভয়ে লাফিয়ে উঠলাম, কিন্তু সালমানের ওপর এর কোনো প্রভাব পড়ল না। ও আগের মতোই হাঁটুতে মাথা গুঁজে বসে রইল। আমাদের কারো দরজার কাছে গিয়ে দেখার সাহস হচ্ছিল না। দরজাটা প্রচন্ড শব্দ করে কাঁপছিল। তখন আমরা চারপাশ থেকে একটা তীব্র চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি আর এগোতে পারলাম না। সঙ্গে সঙ্গে টিভির সুইচটা বন্ধ করে দিলাম। টিভি বন্ধ হতেই ঘরটা যেন জমে গেল। সবকিছুতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দরজায় ধাক্কার শব্দ নিচ থেকে থেমে গেল। আমরা সবাই যেন সাপের মতো জমে গেলাম। কারো সামনে এগোনোর সাহস ছিল না, এমনকি একে অপরের দিকে চোখ তুলে তাকাতেও পারছিলাম না। আমাদের গলা এতটাই শুকিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল কাঁটা বিঁধেছে। আমাদের ওঠার বা কথা বলার শক্তি ছিল না। আমরা শুধু একে অপরকে শূন্য চোখে দেখছিলাম। সবার নজর ছিল সালমানের দিকে। ও অনেকক্ষণ ওই অবস্থাতেই বসে রইল।
আমাদের মধ্যে এতটাই ভয় কাজ করছিল যে ওর কাছে গিয়ে কিছু বলার সাহসও হচ্ছিল না। কিছুক্ষণ পর ও মাথা তুলতেই আমরা দেখলাম ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ও আমাদের দিকে না তাকিয়েই নিজের ওভারকোটটা তুলে নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। আমরা ওকে আটকাতে পারলাম না, ওর অবস্থা সম্পর্কে কিছু জিজ্ঞেসও করতে পারলাম না। আমাদের শরীর ভয়ে অসাড় হয়ে গিয়েছিল। তারপর হার কে হরর মুভি দেখতে চাইবে, আমরা নিজেরাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। সালমানের এমন অবস্থা দেখে আমার মনে অনেক সন্দেহ দানা বাঁধল। এমনটা কোন স্বাভাবিক মানুষের সঙ্গে হতে পারে না। পরের 2 দিন ও বিশ্ববিদ্যালয়ে আসেনি, বাইরে কোথাও দেখা হয়নি। ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, ফোন করলেও ধরেনি। আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা ওর বাড়িতে যেতে চাইছিলাম, কিন্তু ভাবছিলাম গেলে ওর কি রিঅ্যাকশন হবে। তারপর ভাবলাম আমাদের তো যেতেই হবে, ওর খোঁজ খবর নেওয়া দরকার। এতদিন ধরেও আমাদের বাড়িতে আসেনি, দেখা দেয়নি, এর চেয়ে খারাপ আর কি হতে পারে। যাই হোক, আমরা ওর বিল্ডিং এ পৌঁছালাম। ওর ফ্ল্যাট নাম্বারটা আমরা ঠিক মতো জানতাম না। ওকে আমরা যতবার দেখেছি সবসময়ই ওর বিল্ডিং এর বাইরেই দেখেছি। আমরা প্রথম তলায় উঠছিলাম। সিঁড়ি দিয়ে উঠতেই বাঁ দিকের একটা অ্যাপার্টমেন্ট দেখলাম, যেটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা নিশ্চিত ছিলাম যে এটা ওর অ্যাপার্টমেন্ট হতে পারে না, কারণ আমাদের ধারণা ও এমন শৌখিন নয়। অ্যাপার্টমেন্টটা দেখে মনে হচ্ছিল এটা কোনো পরিবারের, কিন্তু এক মুহূর্তের জন্য আমি হতবাক হয়ে গেলাম যখন নাম ফলকে ওর পুরো নামটা লেখা দেখলাম। ওর ব্যক্তিত্বের মতোই অ্যাপার্টমেন্টের বাইরে থেকে সুন্দর করে সাজানো ছিল। দেয়ালে সুন্দর ঝুলন্ত গাছপালা ছিল, নিচে কিছু সুন্দর সিনারি রাখা ছিল, আর বাইরের দিকে কিছু শোপিস সাজানো ছিল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে আমাদের অ্যাপার্টমেন্ট ওদের অ্যাপার্টমেন্টের কাছে কিছুই না। আমরা ভয়ে ভয়ে দরজায় বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলল এবং আমরা সামনে সালমানকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও আমাদের দেখে একটু অবাক হলো। আমরা দরজার বাইরে থেকেই বললাম, ভেতরে আসতে বলবি না? ও সরে দাঁড়িয়ে বলল, অবশ্যই, ভেতরে আয়। ও আমাদের জন্য দরজা খুলে দিল। আমরা ওর ঘরের ভেতর প্রথম পা রাখলাম। মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের ভেতরে ঢুকেছি। ঘরটা সুগন্ধে ভরা ছিল। কি দামি আর সুন্দর অ্যাপার্টমেন্ট, এত সুন্দর আসবাবপত্র, মেঝেতে পাতা শৌখিন কার্পেট, সবকিছু যেন নিজের দামের কথা জানান দিচ্ছিল। আমি ভেতর থেকে একটু লজ্জাবোধ করলাম, কারণ আমাদের অ্যাপার্টমেন্টে এমন একটা জিনিসও নেই। ওর অ্যাপার্টমেন্টে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু এতটাই আলো ঝলমল করছিল যে সাদা পর্দাগুলো আলো পড়ে কাঁচের মতো চিকমিক করছিল। মজার ব্যাপার হলো আমাদের অ্যাপার্টমেন্টের চেয়ে ওর অ্যাপার্টমেন্টে মাত্র একটা ঘর বেশি ছিল, তবুও ভেতরে ঢুকতেই সেটাকে অনেক বড় মনে হচ্ছিল। এমন লাগছিল যেন আমরা কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। আমরা এতটাই অবাক হয়েছিলাম যে ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। এটা ঠিক যে ও ভালো পোশাক পরতো, কিন্তু ওর জীবনযাত্রা ওর পোশাকের চেয়েও এতটা উন্নত হবে সেটা আমরা ভাবিনি। ও আমাদের সোফায় বসতে বলল। তারপর আমি কথা শুরু করলাম। আমি বললাম, ওই দিন তোর শরীরটা একটু খারাপ ছিল, আর 2 দিন তুই বিশ্ববিদ্যালয়ে আসিসনি, তাই ভাবলাম তোর খোঁজ খবর নিয়ে আসি। ও বলল, হ্যাঁ, আমার শরীরটা ভালো ছিল না। কিছুক্ষণ এদিক ওদিক কথা হলো, কিন্তু আমার মনে হচ্ছিল ওর মনটা যেন কোনো দুশ্চিন্তায় ডুবে আছে। এতদিন আমরা একে অপরের সঙ্গে এত খোলামেলা ভাবে কথা বলতাম, কিন্তু এখন যেন বুঝতেই পারছিলাম না কি বলবো আর কি বলবো না। আমাদের মধ্যে একটা দূরত্ব অনুভব করলাম। হঠাৎ রান্নাঘর থেকে খাবারের সুবাস আসতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না, ও তো আমাদের সঙ্গেই বসে আছে, তাহলে রান্নাঘরে কেই সুগন্ধ ছড়াচ্ছে। কিছুক্ষণ পর ও বলল, চল খেতে যাই। ডাইনিং টেবিলে নানান রকম খাবার দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। কারো মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। আমাদের তো বিস্ময়ে মুখ বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তখন মনে হচ্ছিল আমাদের মাথা যেন একরকম কাজ করছে না, কিছুই ভাবতে পারছিলাম না। খাবারের স্বাদ এতটাই ভালো ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো একটা পদও শেষ হচ্ছিল না। আমরা যতই খাবার নিচ্ছিলাম, খাবারগুলো যেন ঠিক একই পরিমাণে থেকে যাচ্ছিল টেবিলের ওপর। এমন দারুণ মশলার ব্যবহার আমরা আগে কখনো খাইনি। ফল, মিষ্টি, আরো নানান রকমের পদ ছিল। আমরা এতটাই খেয়েছিলাম যে নিজেরা অবাক হয়ে গিয়েছিলাম যে আজ আমাদের কি হয়েছে। এর আগে কখনো আমাদের এত খিদে পায়নি।
আর জীবনে এত বেশি খাবারও আমরা কখনো খাইনি। খাওয়ার পর ও আমাদের অন্য একটা ঘরে নিয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে বসতেই মনে পড়ল আমি আমার জ্যাকেটটা ডাইনিং টেবিলে রেখে এসেছি। আমি আবার ডাইনিং রুমে গেলাম, আর সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি একটা দাগও ছিল না। কি বলবে, কিছুক্ষণ আগে এখানে কেউ খাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। এর কোনো শেষ নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? টেবিল পরিষ্কার করতে তো কিছুটা সময় লাগে। এমন লাগছিল যেন কেউ জাদুর ছুরি ঘুরিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। আমার হাত ঘড়িটা টেবিলের ওপরেই ছিল, আমি সেটা তুলে পড়লাম। এখন আমার মনে প্রশ্ন জাগলো, এই সব খাবার তৈরি করেছিল কে? রান্নাঘরে কে ছিল? ঘরে ফেরার পথে আমি একবার রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম। রান্নাঘরটা এতটাই পরিপাটি ছিল যে মনে হচ্ছিল কেউ সেখানে কখনো কাজই করেনি। আমি একদম হতভম্ব হয়ে গেলাম, বুঝতেই পারছিলাম না ব্যাপারটা কি। যখন থেকে ওর বিল্ডিং এ এসেছি তখন থেকেই আমার মাথার ওপর বিস্ময়ের পাহাড় ভেঙে পড়েছে। সেই সময় ওর অ্যাপার্টমেন্টে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা যারা সেখানে ছিলাম প্রত্যেকের মনে যা যা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, ঠিক সেই সব জিনিস ও একটা ব্যাগে উপহার হিসেবে আমাদের সবাইকে দিল। ও বলল, তোরা আমার বাড়িতে প্রথমবার এসেছিস, তাই এই উপহারগুলো তোদের জন্য। কারণ এখানে তোদের ছাড়া আর কারোর সঙ্গে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। আমি আমার উপহারের ব্যাগটা খুললাম আর অবাক হয়ে গেলাম। ওর হাতে যে ঘড়িটা আমি দেখতাম, যে সুগন্ধি ও ব্যবহার করত, এবং ওর কিছু পোশাক যেগুলো দেখে আমার মনে হতো যদি আমারও এগুলো থাকতো, সবকিছুই আছে ওই ব্যাগের ভেতরে। যদিও আমি এই ইচ্ছার কথা কখনো কাউকে বলিনি, আমার মন ছাড়া আর কেউ এই বিষয়টা জানতো না। এখন কেউ যদি এতই ধনী হয়, সে অন্যের মনের কথা জানতে পারবে কিভাবে? ধনী হওয়া আর মনের কথা জানতে পারা দুটো ভিন্ন ব্যাপার। আর এই ব্যাপারটা আমাকে খুব অবাক করে দিয়েছিল। জানি না কেন আমার মন মানছিল না যে আমি ওর কাছে এতটা ঋণী হয়ে যাব। এই উপহারগুলো এমন ছিল যার ঋণ হয়তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি ব্যাগটা সামনের টেবিলের উপরে রাখলাম, বললাম, আমি সব নিতে পারবো না। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন? আমি বললাম, তুই আমাকে লজ্জিত করছিস। আমি জাস্ট তোর খোঁজ নিতে এসেছিলাম। আমার দিকে আমার বাকি বন্ধুরাও তাকালো এবং তারাও ব্যাগগুলো ওর সামনে রেখে দিয়েছিল এবং বলল, রশিদ ঠিকই বলেছে, আমরা সব নিতে পারবো না। এমন হলে তোর আর আমাদের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যাবে। কারণ বন্ধুত্বের সমতা থাকাটাই ভালো, আর আমরা তোকে এর বিনিময়ে কিছুই দিতে পারবো না। এভাবে উপহার নিলে নিজেদের ছোট মনে হবে। সালমান অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আল্লাহর দোহাই, তোরা মানা করিস না। তোদের বন্ধুত্ব আমার জন্য খুবই মূল্যবান। তোদের সঙ্গে আমি যে সময়টা কাটিয়েছি তার দাম আমি কোনোদিন দিতে পারবো না। আর এমনিতেও আমার মতো মানুষের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না। সো তোদের মতো বন্ধু পাওয়াটা আমার জন্য বড় উপহারের চেয়েও বড়। এই বলে ও আবার সেই ব্যাগগুলো আমাদের হাতে তুলে দিল। আমরা সবাই নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে এলাম, সবাই নিজের ব্যাগ খুললাম। এখন আমাদের মধ্যে একে একে সবাই বলতে লাগলো তারা এই জিনিসগুলোই মনে মনে চেয়েছিল। সবাই অবাক হয়েছিল, এটা কিভাবে সম্ভব যে ও আমাদের মনের কথা জেনে গেল আর সেই জিনিসগুলো আমাদের উপহার দিল। আমাদের কেউই এই উপহার পেয়ে খুব একটা খুশি হতে পারছিলাম না। আমাদের মধ্যে আলোচনা শুরু হলো, আসলে সালমান কে, আর ওই খাবারগুলোই বা কে তৈরি করেছিল। আসাদ বলল, যদিও আমাদের জানানোর প্রয়োজন মনে করত তাহলে আগেই বলে দিত। কিন্তু আমার অবস্থা ছিল এমন যে এই সব চিন্তা করতে করতে আমার মনটা কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছিল। আমার মাথায় অনেক সন্দেহ ঘুরপাক খাচ্ছিল। কয়েকদিন কেটে গেল, কিন্তু আমার ভাবনা নিয়ন্ত্রণে আসছিল না। বারবার একটা কথাই মাথায় আসছিল, সালমান কে? আমি যখন ঘুমাতাম, জাগতাম, উঠতাম বা বসতাম, সব সময় এই ভাবনাটাই আমাকে কষ্ট দিচ্ছিল। একদিন আমি আমার বন্ধুদের কিছু না বলে ওর অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি 2-3 বার দরজায় বেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না।
হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। ঘুরে তাকাতেই দেখি সালমান দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার অদ্ভুত লাগলো। ও একটা গম্ভীর গলায় আমাকে বলল, শেষ পর্যন্ত তোর কৌতূহল তোকে আমার দরজার কাছে নিয়ে এলো। আমি মাথা নিচু করেছিলাম। ও আমার মনের কথা আবার পড়ে ফেলল। ও বলল, প্রতিজ্ঞা কর, আমি যা বলবো তুই কাউকে বলবি না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ভাবছিলাম ও আমাকে কি বলতে চায়। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি কি বলবো? ও আবার বলল, প্রতিজ্ঞা করলে ভেতরে নিয়ে যাব। আমি মাথা নাড়লাম। ও এগিয়ে এসে দরজার একদম কাছে দাঁড়ালো এবং দরজাটা নিচ থেকেই খুলে গেল। এটা কিভাবে হলো? আমার মুখ থেকে অজান্তেই কথাটা বেরিয়ে এলো। এ কথা শুনে ও হাসলো আর বলল, ভেতরে আয়। আমি ভেতরে ঢুকলাম। আমরা বসার আগেই দেখলাম টেবিলের উপর আগে থেকেই 2 কাপ গরম কফি রাখা আছে, যা থেকে ধোঁয়া উঠছে। আমি বললাম, তুই ছাড়া এখানে আর কে থাকে? ও বলল, আমি একাই থাকি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, তাহলে এই কফি এলো কিভাবে? ও হাসতে হাসতে মাথা নিচু করলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বললাম, বলতো তুই কে, আর এই সবকিছু নিজে থেকে কিভাবে হয়ে যায়? আমি যখন এই কথাগুলো বলছিলাম, ও হঠাৎ করেই আমার সামনে বসে থাকা অবস্থাতেই অদৃশ্য হয়ে গেল। আমার গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসছিল। আমি দৌড়ে উঠে দাঁড়ালাম। এই আতঙ্ক আমার কফির মগের ওপর এসে পড়ল। আমি গরম কফি আমার প্যান্টে আর কার্পেটে ফেললাম। আশ্চর্যের বিষয় হলো, ধোঁয়া ওঠা গরম কফি যখন আমার ওপর পড়ল, তখন আমি কোনো উত্তাপই অনুভব করলাম না। আমি ভেতর থেকে কাঁপতে শুরু করলাম। আমি চেঁচিয়ে বললাম, সালমান, তুই কোথায়? আমার সামনে আয়। তুই কে? আমি এটা বলতেই ও আবারও আমার সামনে আগের রূপে এসে দাঁড়ালো। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার উপর আতঙ্ক ছেয়ে গেল। আমি ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। আমার এই পরিস্থিতি থেকে বের হতে সময় লাগছিল। নিজেকে দোষ দিচ্ছিলাম, কেন আমি এখানে এলাম। যদি আমার সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে আমার কোনো বন্ধু বা পরিচিত কেউ জানতেও পারবে না। তারপর ও আমার খুব কাছে এসে আমার শার্টের কলার ধরে সোফায় বসিয়ে দিল। আমার প্যান্টের যে অংশে কফি পড়েছিল, ও শুধু হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দিল, যেন সেখানে কোনো কিছু পড়েনি এমন মনে হলো। আমি একদম চুপ করে সবকিছু দেখছিলাম। অনেকক্ষণ আমাদের মধ্যে এরকম নীরবতা চলল। তারপর ও বলল, আমি কে সেটাই তুই জানতে চাইছিস, তাই না? জেনে রাখ, আমি একজন মানুষ। আবার আমি জিনও। আমি ওর কথা শুনে ওর মুখের ভাব লক্ষ্য করছিলাম। ও বলল, আমার দাদা আফগানিস্তানে যখন তাদের গোত্রের পক্ষে যুদ্ধ করছিলেন, তখন তিনি একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা জানতেন না যে কোন গুহায় তারা আশ্রয় নিয়েছেন। ওই গুহাটি ছিল এক জিন গোত্রের সর্দারের মেয়ের বিয়ের আয়োজনের জন্য। দাদা বাইরে শত্রুর উপস্থিতি টের পেয়েছিলেন। এরপর শত্রুরা গুহার ভেতরে ঢুকে আমার দাদার উপরে আক্রমণ চালায়। তখন দাদার তলোয়ারটা অজান্তেই সেই জায়গায় আঘাত করে যেখানে ওই গোত্রের সর্দারের মেয়ের হাজবেন্ড বসেছিল, আর তখনই সেই জিন সেখানে মারা যায়। তারা সব জিনেরা দাদাকে বন্দী করে ফেলে। তারা দাদাকে মেরে ফেলতে চায়। জিনদের গোত্রের সর্দার দাদার সামনে 2টো শর্ত রাখলো। হয় ওরা দাদাদের নিজের হাতে মারবে, অথবা যেহেতু দাদা খুব সাহসী, তাই তাকে সর্দারের মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। দাদা সেই বিয়েতে রাজি হলেন না, কারণ দাদা তখন নিজে এক তরুণ ছেলের বাবা, যে সেই যুদ্ধে অংশ নিয়েছিল। এরপর সর্দারের পক্ষ থেকে দাদার ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসে, আর এভাবেই আমার বাবার বিয়ে একজন জিন কন্যার সাথে হয়। আমার মা একজন জিন, যিনি দেখতে খুব সুন্দর কিন্তু মানুষের থেকে আলাদা, আর আমি তাদেরই সন্তান। আমার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এবং জিনের গুণাবলী মিশে আছে। আমার মা চান আমার মধ্যে জিনের বৈশিষ্ট্যগুলো বেশি থাকুক, কিন্তু আমি নিজে মানুষ হয়েই থাকতে পছন্দ করি। আমার মা এটা পছন্দ করেন না, তাই আমি আমার মা বাবার থেকে দূরে এইখানে থাকি, যেন নিজের মতো করে বাঁচতে পারি। আমার মায়ের পক্ষ থেকে আমার সেবায় সব সময় অনেক জিন নিযুক্ত থাকে, যারা আমার মায়ের বংশের এবং ওনার সর্দার বাবার কাছ থেকে এসেছেন।
তুই যা কিছু দেখে অবাক হয়েছিস তার পেছনে কারণ এটাই। আমার জিন গুণাবলীর কারণেই আমি সবসময় মায়ের নজরে থাকি, আর এই কারণেই আমি তোদের আমার বাড়িতে ডাকতাম না। আমি কখনো চাইনি যে আমার আসল পরিচয় তোদের সামনে প্রকাশ পাক। আমি তোদের মতোই সাধারণ হয়ে থাকতে চাই, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তোদের কৌতূহল আমার ব্যক্তিত্বের গোপনীয়তা ফাঁস করে দেবে। আমার জীবনে যা কিছু অলৌকিক তা আমার মায়ের পক্ষ থেকে এসেছে, আর আমার সৎ মনটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি দুই পক্ষ থেকেই সর্দারের ছেলে। এরপর ও আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুই কি এসব কথা সবাইকে বলে দিবি? আমি একটু পেছনে সরে গেলাম। জানি না কেন তখন ওকে আমার একটু ভয় লাগছিল। এর আগে আমি কখনোই শুনিনি যে মানুষের সঙ্গে জিনের বিয়ে হয়। আমি ঢোক গিলে বললাম, না, আমি প্রতিজ্ঞা করেছি এই কথাগুলো আমার আর তোর মধ্যেই থাকবে। এটা বলে আমি দ্রুত সেখান থেকে চলে এলাম, কিন্তু ওর প্রতিটি কথা আমার পিছু ছাড়ছিল না। ওই ঘটনাটা শুনে আমি একটা অদ্ভুত অনুভূতির মধ্যে ডুবে গেলাম। প্রথমে আমার মনে হলো ও হয়তো একটা জিন আমাকে মিথ্যে বলছে, কারণ আমি জানতাম না যে মানুষ আর জিনদের বিয়ের সম্পর্ক হতে পারে। এরপর অনেক দিন আমি ওর মুখোমুখি হইনি। আমার সাহসই হচ্ছিল না। যখন এই চিন্তাটা আমার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলল, তখন আমি ওখানকার এক মসজিদে গিয়ে একজন আলেমের কাছে এই বিষয়টা জানতে চাইলাম। তিনি অনেক তথ্য সূত্র দিয়ে প্রমাণ করলেন যে এটা সম্ভব এবং এমনটা হয়ে থাকে। আমি এই কথাটা মেনে নিতে অনেক সময় নিয়েছিলাম। এই পুরো সময়টা ও আমার সামনে একদমই আসেনি। আমাকে আমার লড়াইয়ে একাই টিকে থাকতে হয়েছিল, যেন আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমি কি করতে চাই, কি করতে হবে। তারপর যখন আমি কিছুটা সামলে উঠলাম, তখন আমার ভেতরের কৌতূহলটা দমতে শুরু করলো। তখন আমি নিজেই ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। জানি না কেন আমার হৃদয় ওর থেকে দূরে থাকতে রাজি ছিল না। এরপর থেকে আমি খুব খেয়াল রাখতাম যেন ওর সামনে জোরে আওয়াজ না হয় বা কোনো হরর মুভি দেখানো না হয়, কারণ এসব জিনিস ওর মধ্যে থাকা কিছু বিশেষ গুণকে ঝাঁকিয়ে তোলে। শুধু ওর ভেতরের গুণগুলোই নয়, আশেপাশের যত অশুভ শক্তি ছিল সেগুলোও ওর ওই গুণের কাছে সক্রিয় হয়ে ওঠে। এই কারণেই সেদিন সেই সিনেমা দেখার সময় দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আর চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনেক দিন ধরে আমাদের বন্ধুত্ব চলেছিল। তারপর আমার নিজের মনে কিছু ভাবনা এলো। ভাবনাটা এমন ছিল যে ও আমাদের থেকে আলাদা। আমরা একসঙ্গে ছিলাম, ভালো সময় কাটিয়েছি, পড়াশোনা করেছি এবং নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছি, কিন্তু আমি কাউকে কখনো জানাইনি যে ও আমাদের থেকে আলাদা বা আমাদের মতো নয়। আজ 40 বছর পর আমি দুনিয়াকে জানলাম যে আমার বন্ধু সালমান কোনো মানুষ ছিল না। এই ঘটনা বলার কারণ হলো 40 বছর ধরে যে বোঝা আমি বয়ে বেড়াচ্ছি সেটা আর থাকলো না। সালমান যদি কোনোভাবে এই ঘটনা শুনে থাকে, তবে আমি ওকে বলতে চাই, সালমান, তোকে আমি শেষ 2 বছরে বাংলা শিখিয়েছিলাম, কারণ আমি জানতাম কোনো একদিন কোনো এক ডায়েরি বা কোনো এক মাধ্যমে হয়তো আমি কাউকে এইটা জানাবো। আমাকে ক্ষমা করে দিস। ভালো থাকিস। এই বলেই রশিদ তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম পাঠিয়েছেন এই ঘটনাটি খুবই অন্যরকম, এবং এই ঘটনাটি আমি জানি যে আমার মতো আপনাদেরও অবাক করেছে এবং আপনারা অনেক কিছুই ভাবছেন হয়তো মনে মনে। যাই হোক, সেই ভাবনাগুলো লিখুন কমেন্ট সেকশনে এবং আমি আশা করব যে সাবিত আলম তার উত্তরও দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। জুনায়েদ হুজুরের ঘটনা আপনাদের সবার অনেক প্রশংসা পেয়েছে। আমি জানি অনেকেই অধীর অপেক্ষায় আছেন কবে আসবে আবার জুনায়েদ হুজুরের ঘটনা। তো আজকে একটা জুনায়েদ হুজুরের ঘটনা আমরা পেয়েছি এবং সেটি পড়ে শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটা জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। জুনায়েদ হুজুর আমাকে তার গ্রামের বাড়ি নিয়ে যান একটি রুকাইয়ার কাজের জন্য। রুকাইয়ার কাজ শেষে জুনায়েদ হুজুর আমাকে নিয়ে রাতে একটু বের হলেন গ্রামের রাতের সৌন্দর্য দেখানোর জন্য। পেছনে হুজুরের 7 রত্নরাও ছিলেন। আমরা হাঁটছিলাম একেবারে গ্রামের রাস্তা দিয়ে। দুপাশে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে শেষ না হওয়ার পথে। আমরা সকলেই নীরবভাবে গ্রামের সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ জুনায়েদ হুজুর বলে উঠলেন, জানো ইয়াসিন, আজ থেকে প্রায় 15 বছর আগে এই রাস্তাটা এতটা শান্ত ছিল না। এই রাস্তা দিয়ে মানুষজন দিনের বেলায় চলতেই ভয় পেত। আল্লাহর ইচ্ছায় আমার হাত দিয়েই এই ভয়ের অবসান ঘটেছে। আমি বললাম, হুজুর, কি সেই ঘটনা আমাকে বলুন, আমি শুনতে চাই। হুজুর বলতে রাজি হলেন। গভীর অন্ধকারের মধ্যে জুনায়েদ হুজুরের ঘটনা শুরু হলো। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। এই রাস্তাকে বলা হতো মৃত্যুর ফাঁদ। প্রতিনিয়ত মানুষ গুম হয়ে যেত। কেউ আগুনের ধোঁয়া দেখত, উড়ন্ত ঘোড়া, লম্বা পাওয়ালা মানুষ, 5 হাত বিশিষ্ট প্রাণীও দেখত। তো আমাদের গ্রামে দক্ষিণ দিকে একটি বাড়ি আছে, সবাই বলে জামাল মিয়ার বাড়ি। জামাল মিয়া ছিল গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। তো একদিন সকালে জামাল মিয়া আমার বাড়িতে এসে হাউমাউ করে কান্না শুরু করলো। আমার দাদা জিজ্ঞেস করে, আরে জামাল মিয়া না, কি হলো, কান্না করছো কেন? জামাল মিয়া বলল, ভাইজান, আমার সব শেষ, আমি এখন নিঃস্ব, আমি কি করব, কি হবে? দাদা বললেন, কি হয়েছে সেটা আগে বলো। জামাল মিয়া বললেন, আমার মেয়ে মৃত অবস্থায় বাসায় পড়ে আছে। এই কথা শুনে আমরা দৌড়ে জামাল মিয়ার বাসায় যাই। গিয়ে যা দেখতে পাই তা হয়তো কেউ দেখতে চাইবে না। আমরা দেখতে পাই জামাল মিয়ার মেয়ের নিথর দেহ পড়ে আছে, শরীর থেকে মাথা আলাদা করা, শরীরের বিভিন্ন স্থানে আঁচড় ও খুবলে খুবলে খাওয়া মাংসের দাগ। আর তার হাত ছিল না, মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। লাশের পাশে জামাল মিয়ার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জামাল মিয়ার এই একটা মাত্র মেয়ে। পরবর্তীতে আমরা জানতে পারি জামাল মিয়া ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে ইলিশ মাছ কিনে ফিরছিলেন। পথে ওইখানে থাকা জিনেরা তার কাছে মাছ চায়, তিনি দিতে আপত্তি জানান। তারপর বাড়িতে এনে সেই মাছ ভাজেন, আর মাছের প্রথম টুকরাটা জামাল মিয়ার মেয়ে খায়। ফলে সেই খবিশ জিনেরা রাগে ফেটে পড়ে। তারা জামাল মিয়ার মেয়েকে হত্যা করে এবং শরীর থেকে মাংস খেয়ে ফেলে। এই ঘটনার একদিন পর জামাল মিয়া শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে, আর তার স্ত্রীর কোনো খবর পাওয়া যায় না। জামাল মিয়ার সাথে এই ঘটনা ঘটার কিছুদিন পর গ্রামের এক বাসিন্দা রফিক মিয়া এই রাস্তা দিয়ে ফিরছিলেন। তিনি একটু নেশাগ্রস্ত ছিলেন। প্রাকৃতিক প্রয়োজনে তিনি পাশে থাকা একটা তেঁতুল গাছের পাশে গিয়ে বসেন। এর ফলস্বরূপ সেই জিনেরা রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলে। সকালে গ্রামবাসীরা তার সেই লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পায়। লাশের শরীরে চামড়া ছিল না, আর বেশিরভাগ ঘটনা এরপর থেকে ওই তেঁতুল গাছেই ঘটত। এইসব দেখে গ্রাম প্রধান খুব দুশ্চিন্তায় পড়ে যান। তিনি সিদ্ধান্ত নেন ওই তেঁতুল গাছটি কেটে ফেলবেন। লোকজন নিয়ে তিনি সকালে তেঁতুল গাছটি কাটতে যান, কিন্তু গাছটির একটি ডাল কাটার পরেই ওই স্থান থেকে রক্ত পড়া শুরু করে, যা দেখে তারা আর কাটতে পারে না। পরের দিন খবর আসে গ্রাম প্রধান সহ ওই লোকজন যারা গাছ কাটতে গিয়েছিল সকলেই মারা গিয়েছে, আর তাদের মৃত্যু অনেক কঠিন ভাবে হয়। আমরা দেখতে পাই গ্রাম প্রধান সহ শ্রমিকগুলোর লাশ আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। মাথা একটি রগের সাহায্যে ঝুলছে, হাতের একটি অংশে শুধুমাত্র হাড় দেখা যাচ্ছে। মাংস খেয়ে ফেলা হয়েছে। পুলিশ অনেক চেষ্টা করেছে তদন্ত করে বের করার, কিন্তু যাকে দেখাই যায় না সেই সত্তাকে অ্যারেস্ট করবে কিভাবে? এগুলো ছাড়াও অনেক ঘটনা ঘটত। গ্রামবাসীরা আতঙ্কে পড়ে গিয়েছিল। তখন সবাই মিলে আমার কাছে আসে এবং এর সমাধান চায়, বারবার অনুরোধ করতে থাকে, কারণ তখন গ্রামে একমাত্র আমিই ছিলাম যে রুকাইয়ার কাজ করত। আমি বললাম, আচ্ছা
যেহেতু আপনারা সকলে এসে এত অনুরোধ করছেন, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনারা নামাজ আদায় করুন, পবিত্র অবস্থায় থাকুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। এশার নামাজের পর বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না, আল্লাহ ভরসা। সেদিনের মতো গ্রামবাসীরা চলে যায়। রাতে আমি এই বলে জুনায়েদ হুজুর থামেন, বললেন, ইয়াসিন, অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। আমি বললাম, কিন্তু হুজুর, রুকাইয়ার বাকি অর্ধেক অংশ তো শোনা হলো না, আপনি কিভাবে সমাধান করলেন বলুন। ধৈর্য ধরো, ইনশাল্লাহ আগামীকাল বলবো। এখন দেখছো রাত কয়টা বাজে? ভুলে যেও না, এই সেই রাস্তা, অনেক মানুষের মৃত্যুর সাক্ষী এটা। এখন বাড়ি চলো। এই কথা বলতেই আমিও একটু ভয় পেয়ে যাই। কি আর করার, রাতে ঘুম হলো না, বাইরে পেঁচা ডাকছিল। কখন যে আবার ঘটনা শুনব। পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় রুকাইয়ার কাছে। সব কাজ শেষ করে রাত 11টার দিকে হুজুরকে অনুরোধ করি বাকি ঘটনা শোনানোর জন্য। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। এবার মনে হচ্ছিল ঘটনা শোনার পুরো পরিবেশ তৈরি হয়েছে। আমি জুনায়েদ হুজুরের উঠোনে থাকা আম গাছের নিচে বসে পড়লাম বাকি ঘটনা শোনার জন্য। হুজুর আরম্ভ করলেন। সেদিনের মতো গ্রামবাসীরা চলে যায়। রাতে আমি আমার জিনদের সাথে আলোচনায় বসি। আমি বললাম, ইসমাইল, এখন কি করা যায়? সমস্যা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসমাইল বলল, হুজুর, ওই রাস্তায় মূলত তেঁতুল গাছটাকে ঘিরেই সব হচ্ছে। বুঝলাম না, তেঁতুল গাছকে ঘিরে মানে? তুমি কি বলতে চাইছ? হুজুর, আপনাদের গ্রামে এক কালো জাদুকর এসেছিল। সে তার আস্তানার জন্য ওই তেঁতুল গাছটাকে বেছে নেয়। সেখানে খারাপ জিনদের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করত। তার কারণে অনেক মানুষ ওই রাস্তায় আত্মহত্যা করেছে। সে নিজেই গাছটাকে পূজা করত। ইবলিশ শয়তানের গোত্রের এক জিন, তার নাম খান্নাস। সে তাকে একবার আহ্বান করেছিল, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে খান্নাস জিন তাকে হত্যা করে। পরবর্তীতে খান্নাস জিন সেইখানে তার দলবলকে নিয়ে মানুষের ক্ষতি সাধন করা শুরু করে। সব কথা তো বুঝলাম, কিন্তু এখন উপায় কি? হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। হুজুর, দরজা খুলুন, আমার মেয়েকে বাঁচান, তাকে নিয়ে গিয়েছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলি। আরে সুমির মা, তুমি? কি হয়েছে? এত রাতে তুমি এখানে? হুজুর, আমার মেয়েকে নিয়ে গেছে ওই রাস্তায়, তাকে আটকাতে পারলাম না, কিছু করুন। কিন্তু কে নিয়ে গিয়েছে? সুমির মার চেঁচামেচিতে গ্রামের লোক সবাই জড়ো হয়ে গেল। তারপর খোঁজা শুরু হলো সুমিকে। ওই রাস্তায় মানুষজন যেতে ভয় করলেও সকলে যায়। তারপর আমরা দেখতে পাই সুমি ওই গাছের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার অবস্থাও আগের লোকজনদের মতোই, কিন্তু সুমির দেহ পাওয়া গেলেও তার মাথা পাওয়া যায় গাছটার উপরে। তার চেহারায় একটি চোখ ছিল না, একটি কান অর্ধেক খাওয়া ছিল। এইসব আমি সহ্য করতে না পেরে আর 7 জন জিনকে নিয়ে পরের দিন আবার আলোচনায় বসি। আমি ইসমাইলকে জিজ্ঞাসা করি, ইসমাইল, দিন দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। গ্রামের সব বাচ্চারা এসব দেখে অনেক ভয় পায়, এখন কি করব? ইসমাইল কিছুক্ষণ চুপ থেকে বলল, হুজুর, এর সমাধান আমার মাথায় ধরছে না। আমি আগে কখনো খান্নাস জিনের সাথে লড়াই করিনি, এই সম্পর্কে আমার অভিজ্ঞতা কম। হামজা বলে উঠল, হুজুর, একজন আছে যে এই সমস্যার সমাধান করতে পারবে। ইসমাইল বলল, কে? 7 মহের বাদশাহ। হামজার এই কথা শুনে ইসমাইল অবাক হয়ে যায়। তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কার নাম নিচ্ছ? সে যদি চায় তোমাকে এক নিমিষে মেরে ফেলতে পারে। হুদ বলল, ইসমাইল, হামজা যার কথা বলেছে একমাত্র সেই এর সমাধান করতে পারবে। চেষ্টা করে দেখলে ক্ষতি কি? আমি অবাক হয়ে ইসমাইলকে বললাম, এই 7 মহের বাদশাহ মানে কি? ইসমাইল ভীত কণ্ঠে বলল, আসলে হুজুর, 7 মহের বাদশাহ হল 7টি দলের বাদশাহ জিন। তিনি মূলত 7টি জিনের দলকে পরিচালনা করে থাকেন। তার দেখা পাওয়া মানে হল ঘোলা পানিতে মাছ ধরার মতো। তিনি কারো পরোয়া করেন না, সহজে লোকালয়ে আসেন না। তার বয়স আনুমানিক 1300 বছর হবে। তিনি খুব রাগী। তিনি মারিদ বংশের জিন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাই তাকে 7টি দলের দায়িত্ব দেয়া হয়েছে। আমি বললাম, হামজা, তুমি কি জানো তাকে কেমন করে আহ্বান করতে হয়? হামজা বলল, হুজুর,
নিয়মটা আমার থেকে ইসমাইল ভালো জানে। আমি ইসমাইলের দিকে তাকালাম। ইসমাইল বলল, হুজুর, বিশেষ একটি নিয়ম আছে। তাকে ডাকতে হলে এমন মানুষ লাগবে যে হজ করে এসেছে। আরো কিছু বিশেষ আমল আছে। পূর্ণিমার রাতে 70 বার সূরা জিন পড়ে আমল করতে হবে। সে মিষ্টি খেতে পছন্দ করে, তাই তারও ব্যবস্থা করতে হবে। ইসমাইল সম্পূর্ণ রিচুয়ালটা বলে। সব শুনে আমি বললাম, ঠিক আছে, আমরা তাকে ডাকবো। 2 দিন পর পূর্ণিমার রাত ছিল, তাই পূর্ণিমার রাতে আমি সূরা জিন 70 বার পড়ে পূর্ণ আমল শেষ করলাম। হঠাৎ আমি দেখতে পাই আমার রুম আলোয় ভরে গেছে। ঠিক মতো তাকাতে পারছি না। খুব কষ্টে চোখ খুললাম। চোখ খুলে দেখতে পাই একটা পালকিটা বহন করছে 4টি আলো। আসলে তারা জিন ছিল। পালকির ভেতর থেকে একটা মিষ্টি আওয়াজ ভেসে আসলো, কে কে আমাকে ডেকেছিস? এত বড় সাহস! আমাকে বিরক্ত করিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এবার আমি বললাম, আপনি রাগ করবেন না বাদশাহ, আপনি শান্ত হন এবং সালাম নিন। ঠিক আছে, দে। এখন আমার জন্য যে মিষ্টি এনেছিস সেটা দে। বল, কি হয়েছে? কেন আমাকে এত রাত্রে ডেকেছিস? বাদশাহ, আমাদের গ্রামের খুব বিপদ। জানি জানি, আমাকে কিছু বলতে হবে না। তোর মুখ দেখেই বুঝতে পেরেছি। এখন শোন, ওইখানে খান্নাস জিন রাজত্ব করছে। সে অপবিত্র জিন। তার নাম শুনলে আমার গা গোলায়। এখন উপায় বলছি, মনোযোগ সহকারে শোন। আমি এক কথা বারবার বলি না। তুই তোর দাদার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর আব্দুর রউফ সাহেবের রুকাইয়ার কিতাবটা কোথায় রাখা। সেই কিতাবেই তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই বলে 7 মহের বাদশাহ তার পালকি নিয়ে উধাও হয়ে যায়। আমি ইসমাইলের দিকে তাকালাম। দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরের দিন আমি আমার দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম সেই কিতাবের কথা। দাদা অবাক হয়ে বললেন, আব্দুর রউফ সাহেবের নাম তুমি কোথা থেকে শুনলে? তুমি জানো তিনি কে? আমার দাদা একজন আলেম থাকার কারণে আমি সব খুলে বলি। দাদা বললেন, আমি আমার জীবনে 7 মহের বাদশাকে অনেক আহ্বান করেছি, কিন্তু সে সাড়া দেয়নি। তোমার মন পবিত্র, তাই তোমার ডাকে সাড়া দিয়েছে। এখন শোনো, আব্দুর রউফ হলো আমার দাদা। তিনি ছিলেন এই গ্রামের সবচেয়ে বড় আলেম, রাখি। তিনি যত ধরনের রুকাইয়া করেছেন, সেই রুকাইয়া করার নিয়ম একটি কিতাবে সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু দাদার মৃত্যুর পরে 7টা কিতাব আমার কাছে ছিল। তারপর দাদার জিনেরা ওটা গুম করে দেয়, তাই বলতে পারলাম না কিতাবটা কোথায়। আমি এবার চিন্তায় পড়ে যাই, কিতাব না পেলে সমস্যার সমাধান হবে কিভাবে? রাতে ইসমাইলকে সব খুলে বলি। ইসমাইল বলল, 7 মহের বাদশাকে ডেকে জিজ্ঞেস করুন। তিনি যেহেতু কিতাবের কথা বলেছেন, তিনিই এর সন্ধান দিতে পারবেন। উপায় না পেয়ে ডাকতে হলো আবারও 7 মহের বাদশাকে। তিনি হাজির হয়ে চটে যান ইসমাইলের উপরে। ইসমাইল, তুই একটু বেশি চালাক। আর এতক্ষণে আমি বুঝতে পারি এই হচ্ছে ইসমাইলের বাদশাহ। আমি যা আগে জানতাম না। বাদশাহ, যাই হোক, এবার কিতাবের সন্ধানটা দিলে খুব উপকার হতো। জানি জানি, এই নে কিতাব। আব্দুর রউফ সাহেবের জিনেরা আমার দলে। তারা এই কিতাব যোগ্য লোকের কাছে তুলে দিতে চায়, তাই এটা তোর হাতেই তুলে দিলাম। ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করবি না। এই বলে 7 মহের বাদশাহ চলে যান। আমি বুঝতে পারলাম না, কিতাবটা যেহেতু বাদশার কাছেই ছিল, তাহলে প্রথমেই তিনি দিলেন না কেন? যাই হোক, আমি ইসমাইলকে কিছু বলি না। কিতাবটি খুলি। 112 নম্বর পেজে খান্নাস জিন সম্পর্কে সব লেখা ছিল, আর তাকে ও তার দলবলকে কিভাবে পরাজিত করতে হয় তাও লেখা ছিল। কিতাবটিতে লেখা ছিল, খান্নাস জিন এরা মানুষের ভয় নিয়ে খেলে, মানুষের দুর্বলতা খুঁজে বের করে ভয় দেখায়। এরা বাতাসের মাধ্যমে চলাচল করে। এদের পছন্দের খাবার হলো মানুষের তাজা মাংস। প্রতি সপ্তাহে তারা মোট 3 দিন শিকার করে। এদের হাত থেকে বাঁচতে হলে কয়েকটি নিয়ম পালন করতে হবে এবং তাদের দুর্বলতা খুঁজে বের করে কাজ করতে হবে। তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে জমজম কূপের পানি। এটা তাদের দুর্বল করে দিতে যথেষ্ট। এদের হত্যা করতে হলে একটি কালো কোঁচকোঁচে মোরগের ভেতর বন্দী করতে হবে এবং জবাই করতে হবে। জবাই করা হলে পুরনো কোনো কবরের পাশে মাটি চাপা দিতে হবে।
কিন্তু কোনো প্রকারের ভুল করা যাবে না। আমি বললাম, এ তো অনেক সহজ কাজ। ইসমাইল বলল, হুজুর, যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। এখানে একটা কথা লেখা আছে, একেবারে নিচে দেখুন, ছোট্ট করে লেখা। আমি দেখলাম আসলেই তো লেখা আছে, নেতাকে হত্যা করতে হবে বিশেষ দিনে। আমি কিছু বুঝতে পারলাম না। ইসমাইল বলল, হুজুর, নেতা মানে একমাত্র দলের যে প্রধান, তাকেই হত্যা করতে হবে, আর বাকিরা এমনিতেই দুর্বল হয়ে পড়বে। আর বিশেষ দিন মানে হচ্ছে শবে বরাতের রাতে, যা প্রতি বছর একবারই আসে। এইবার আমি চিন্তায় পড়ে যাই। তার মানে হাতে সুযোগ একটাই। আমি ক্যালেন্ডারের দিকে তাকাই, দেখতে পাই শবে বরাতের আরো 1 সপ্তাহ বাকি। কিন্তু এদিক দিয়ে গ্রামের পরিস্থিতি অনেক খারাপ। কি আর করার, পরবর্তী 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। পরের দিন সকালে ঘটল আরেক কাহিনী। গ্রামের পশ্চিম দিকে জাব্বার কাকার বাড়ি। শুনলাম গতকাল রাত থেকে জাব্বার কাকার ছোট ছেলেকে পাওয়া যাচ্ছে না। তার বয়স আনুমানিক 15 বছর হবে। পুরো গ্রাম খোঁজা হলো, কিন্তু তাকে পাওয়া গেল না। 2 দিন পর তাকে সেই তেঁতুল গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুটা ঠিক একই রকম ভাবে হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, বন্ধুদের সাথে বাজি ধরে অতিরিক্ত সাহস দেখিয়ে সে ওই রাস্তায় গিয়েছিল। ফলে খান্নাস জিন তাকে স্বীকার করেছে। দিন যেন কাটছিলই না। অবশেষে 5 দিন কেটে গেল। এই 5 দিনে 2টি বাচ্চা তাদের প্রাণ হারালো। শবে বরাতের রাত, পবিত্র রাত। এই দিনে জিনেদের ক্ষমতা কমে যায়, কারণ আল্লাহ নিজে প্রথম আসমানে অবতরণ করেন। ফলে আমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যায়। অবশেষে সেই রাত চলে আসে। আমি গ্রামবাসীদের আগেই বলে রেখেছিলাম, আজ রাতে যেন কেউ ঘর থেকে বের না হয়। আমরা রওনা দেই সেই রাস্তার উদ্দেশ্যে, আমিও আমার 7 জিন। রাস্তায় পৌঁছাতেই চোখের সামনে দিয়ে একটি ঘোড়া উড়ে যায়। এটা আমি কি দেখছি? ইসমাইল বলল, হুজুর, ভয় পাবেন না, এটা খান্নাস জিনের কাজ, আপনি শান্ত হন। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করি। এরপর মনে হলো পেছন থেকে কেউ আমার বাম কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে যা দেখলাম তা আমি কল্পনাতেও দেখতে চাই না। আমি দেখি 4 চোখ বিশিষ্ট একটি প্রাণী, তার মুখ থেকে মাংস গলে পড়ছে। ইসমাইল আমাকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যায়। হুজুর, আপনার কি মাথা খারাপ? জানেন না এই সব কাজে বের হলে পেছনে তাকানো নিষেধ? আমার কলেজায় আর পানি নেই। আমি তখন নতুন নতুন লুকাইয়ার কাজ শুরু করেছি, এত অভিজ্ঞ নই। ইসমাইল কিছু একটা পড়ে আমাকে ফোঁতে দেয়, আমি স্বাভাবিক হয়ে যাই। আর যেই জায়গায় ছিলাম ওইখান থেকে 10 মিনিট হাঁটলেই তেঁতুল গাছটার সামনে পৌঁছাবো। আদনানের হাতে কালো একটা মোড়ক ছিল। কিছুটা এগিয়ে যেতেই মনে হলো কেউ আমার পিঠে হাত রাখলো। এইবার আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। আর একটু এগোতেই দেখতে পাই কি যেন আমার দিকে আসছে। একটু কাছে যেতেই দেখতে পাই মানুষ আকৃতির কিছু একটা, তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। একটি কাক ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এসব দেখার চেয়ে আমার যেন মৃত্যুই ভালো। হঠাৎ হামজা আমার কানে কানে বলল, হুজুর, সূরা জিন পড়ুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে কোনো সূরাই আমার মনে আসছিল না। এবার আমি ভয়ে ভয়ে চোখ খুলি, দেখতে পাই অবয়বটা আর নেই। ইসমাইল বলল, হুজুর, আর দেরি করবেন না, তাড়াতাড়ি হাঁটা শুরু করুন। এইবার আমি আমার চলার গতি বাড়িয়ে দেই। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ আমার পেছন থেকে নাম ধরে ডাকছে। সামনে একটু পর পর কালো কুচকুচে বেড়াল যাচ্ছে। আমি তেঁতুল গাছটি থেকে মাত্র 10 হাত দূরে। আমি দেখতে পাই একটা কালো অবয়ব গাছটির মাথায় বসে রয়েছে। আমাকে দেখে সে হাসছে, চোখের পলকে সে নিচে নেমে আসে আর নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে, সাহসের প্রশংসা করতে হয়। আমার কাছে নিজেই চলে আসলি বলির পাঠা হওয়ার জন্য। আজ আমি তোর অস্তিত্ব মুছে ফেলতে এসেছি। এই বলে আমি আমার পকেটে থাকা জমজমের পানি বের করে তার শরীরে ছুঁড়ে মারি। সে চিৎকার করতে থাকে। তারপর আমি আমার 7 জিন বিশেষ আয়াত পড়তে শুরু করি। ওই দিক দিয়ে আকাশ যেন ঘন মেঘে ছেয়ে গেছে। বজ্রপাত শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল গ্রামের দিক থেকে শত শত কালো অবয়ব আমাদের দিকে আসছে। হঠাৎ তেঁতুল গাছের একটি ডাল ভেঙে পড়ে। একটুর জন্য আমার মাথায় পড়েনি। আমি আয়াতের শব্দ আরো বাড়িয়ে দেই। ভয়ে আমার পা কাঁপছে। অবয়বটা তার রং বদলাতে শুরু করেছে। আর দেরি না, তাকে খুব কষ্টে মোড়কের মধ্যে বন্দী করে ফেলি। মোড়কটি জীবিত থাকা অবস্থায় তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আদনান মোড়কটিকে নিচে রাখলো। আমি ছুরি চালাতে যাব, ঠিক সেই মুহূর্তে মোড়কটা দৌড় দিল। ইসমাইল মোড়কের পেছনে ছুটতে শুরু করলো। কোনো উপায় না পেয়ে মোড়কের পেছন দিকে তাক করে ছুরিটি ছুঁড়ে মারল। মোড়কটি মৃত্যুবরণ করল।
কিন্তু যেইভাবে জবাই করার কথা ছিল সেটা হলো না। আমি আর দেরি না করে মোরগটি নিয়ে কবরস্থানের দিকে দৌড় দিলাম। এবার একটি কবর দেখলাম যা প্রায় ভেঙে গিয়েছিল। আমি মোরগটিকে পাশে রেখে মাটি খুঁড়তে শুরু করলাম। এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি সেই ঘটনাটি সহ্য করতে পারলাম না। হঠাৎ একটি আলোর ঝলকানি দেখতে পাই সাতমহের বাদশা। সে মোরগটার গলা চেপে আমার খোঁড়া গর্তের মধ্যে পুঁতে দেয়। সাতমহের বাদশা বলল, এখন যা, গিয়ে নামাজ পড়, রাতে তোর সাথে কথা বলবো। বাদশার পেছনে আমার 7 জিন দাঁড়িয়েছিল। ফজরের নামাজ শেষে গ্রামে একটু হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ দেখি সকলে ওই রাস্তার দিকে দৌড়ে যাচ্ছে। কিছু না ভেবে আমিও তাদের পেছন পেছন যাই। গিয়ে দেখতে পাই সেই তেঁতুল গাছটি ভেঙে পড়েছে, আর গাছটির আশেপাশে 17টি কালো বেড়াল, 3টি কাক মৃত অবস্থায় পড়ে আছে। পাশে আমার ছুরিটি রয়েছে। আমি ইসমাইলের দিকে তাকালাম। সে কানে কানে বলল, সাতমহের বাদশার জন্য অপেক্ষা করুন, সব জানতে পারবেন। রাত আনুমানিক 12টার দিকে বাদশা আসেন। এসেই বললেন, আমি জানতাম খান্নাস জিনকে তোর এত সহজে শেষ করতে পারবি না, কারণ তোর 7 জিন এতটাই উচ্চ জাতের জিন নয়। খান্নাস জিনদের সাথে লড়াই করতে হলে ক্ষমতাশালী ও উচ্চ জাতের জিন লাগে। তাই ভাবলাম গ্রামবাসীদের জন্য হলেও আমি সমস্যাটার সমাধান করব। এই বলে বাদশাহ চলে যান। আমি হতবাক হয়ে আমার 7 জিনের দিকে তাকিয়ে থাকি। পরবর্তীতে গ্রামবাসীদের জানিয়ে দেই ওই রাস্তা এখন বিপদমুক্ত। এই বলে জুনায়েদ হুজুর থামলেন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন আর বললেন, ওই দিনের ঘটনাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি আপনার প্রিয় শ্রোতারা পছন্দ করবেন। আর ভালো না লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদেরকে যিনি ঘটনা পাঠান তিনি সবসময় জুনায়েদ হুজুরের ঘটনা পাঠান, এবং তিনি আজকেও একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি কেমন লাগলো বলবেন, কারণ আমি আসলে এরকম মানুষের কাছ থেকে, যারা আসলে এই কাজ করেন, সরাসরি তাদের কাছ থেকে যখন ঘটনা পাই তখন খুবই উৎসাহ বোধ করি। এই ঘটনার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমারও বুঝতে সমস্যা হয়েছে। আপনাদের মনেও কোনো প্রশ্ন থাকতে পারে, আর সেই প্রশ্ন থাকলে তার উত্তর নিশ্চয়ই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনিই দিতে পারবেন। তাকে আপনারা চাইলে আমরা লাইভে নিয়ে আসবো।